প্রথমে তো আমরা শুনলাম যে কলকাতায় মুস্তাফিজ খেলতে পারবেন না, সেটা আসলো। তারপর কলকাতায় বা ইন্ডিয়াতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্ন আসলো, এবং এটা এখন মোটামুটি দুই দেশের মন্ত্রণালয় বা দুই দেশের গভর্নমেন্টের যে পর্যায়ে চলে গেছে, এটা আসলে শুধু বোর্ডের মধ্যেই না, এখন আসলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, দুই দেশে ইন্টারন্যাশনাল ইস্যু আসলে হয়ে গেছে। ফলে এই জায়গাটা থেকে আসলে ক্রিকেটের কনসার্ন যেমন রয়েছে, যে আপনারা সবাই জানেন অলরেডি যে বিসিবি তো অ্যাপ্লাই করেছে আইসিসির কাছে, এবং আইসিসিও মোটামুটি গ্রিন সিগন্যালই দিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো ওয়ার্ল্ড কাপের শ্রীলঙ্কাতে হতে যাচ্ছে। 3টা কলকাতাতে ম্যাচ শিডিউল করা ছিল বাংলাদেশে, সেগুলো হয়তো বা চেঞ্জ হবে। ফলে ব্যাপারটা আসলে এখন বেশ সিরিয়াস। তো সবশেষ যে খবরটা রয়েছে যে দর্শক ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বলছিল মুস্তাফিজ ইস্যুটা যখন শুরু হলো, মুস্তাফিজকে আইপিএলে নেওয়া হলো, এরপর তাকে আসলে বিভিন্ন রকম শঙ্কার সম্মুখীন হতে হচ্ছিল, মব সৃষ্টির শঙ্কা থেকে শুরু করে সবকিছুই। ভারতে যে শাহরুখ খানকে বয়কট, কলকাতা নাইট রাইডার্সকে বয়কট, যেই ছবিগুলো আমরা আগের শোতেও দেখেছিলাম, ঠিক একই সেই ইস্যুই আবার টেনে এখন অনেক লম্বা হয়েছে। সো কলকাতা নাইট রাইডার্স আর শাহরুখ খানকে বয়কটের ভয়, মুস্তাফিজকে ভারতে ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে বের হতে দেওয়া হবে না, এয়ারপোর্ট থেকে তিনি যেতে পারবেন না, নানা রকম কথা, নানা রকম চিৎকার চেঁচামেচি ভারতে হয়েছে। তারপর কলকাতা এই মানে স্টেটমেন্টটা তারা দেয় যে বিসিসিআই তাদেরকে বলেছে মুস্তাফিজকে রাখা যাবে না, এবং সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে আইপিএল থেকে, তাদের দল থেকে অব্যাহতি দিয়েছে। সো আইপিএল আর কোনো বাংলাদেশই থাকছে না। এরপর এখন পাল্টা জবাব স্বরূপ বাংলাদেশ অনেক কিছু করতে চেয়েছে। বাংলাদেশ কি করতে চেয়েছে? বাংলাদেশ করতে চেয়েছে আইপিএল এর সম্প্রচার বন্ধ করতে চেয়েছে বাংলাদেশে, আইপিএল যাতে দেখানো না হয় বাংলাদেশের কোনো চ্যানেলে, আইপিএল নিয়ে যাতে কোনো রকম কোনো কথাবার্তা নিউজ না হয়, এসব নিয়ে কথা উঠেছে। সাধারণ মানুষ থেকে এই কথাগুলো উঠেছে। এরপর সেটা ক্রীড়া মন্ত্রণালয় থেকেই একেবারে বলা হয়েছে যে সেই অ্যাকশনটা তারা নিতে চায়, এবং শেষমেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আসলে যেই কথাটা বলেছে, যে স্টেটমেন্টটা দিয়েছে রাহুল। অ্যাবসলিউটলি, এবং তারা যেটা বলেছে যে আসলে আইপিএল যে সম্প্রচার কোনো চ্যানেল করতে পারবে না। এবং এর আগেও আমরা দেখছিলাম যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বা বাংলাদেশের মানুষজন, আপনি যেটা বলছিলেন যে তারা চায় না যে আইপিএলের কোনো নিউজও কাভার করা হোক বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে, এবং আইপিএল দেখানোর যে ব্যাপারটা সরাসরি সম্প্রচার, সেই ব্যাপারটা থেকেও কিন্তু একটা নিষেধাজ্ঞা মতো চিঠি দেয়া হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে। ফলে ব্যাপারটা আসলে অনেক বেশি লিগ্যাল এবং অনেক বেশি সিরিয়াস, যেটা বলছিলাম যে হয়ে গেছে। এবং ব্যাপারটা পুরোটাই আসলে হয়েছে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। মানে ধরেন যে মুস্তাফিজুর রহমান যখন হচ্ছে 10 কোটি, প্রায় 10 কোটি রুপি, এবং বাংলাদেশি টাকায় আরও বেশি টাকা, আরও বেশি টাকাতে আসলে বিক্রি হয়েছেন। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশের একজন ক্রিকেটার, আমি আসলে সবসময় দেখেছি বাংলাদেশের কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বলুন, তারা যখন সেরাদের সেরা, এই ব্যাপারটা সাকিব আল হাসানকেও অনেক সময় ফেস করতে হয়েছে, যে বাংলাদেশের কেউ বা তিনি বাংলাদেশের বলে হয়তো বা অনেক জায়গায় গিয়ে তার প্রাপ্য সম্মানটা পাননি। কারণ বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড ক্রিকেটের ডোমিনেটিং কোনো টিম না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো টিম নেই, ইভেন পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ওয়ার্ল্ড কাপও বাংলাদেশ কখনো জিতে নেই, ইভেন একটা এশিয়া কাপও বাংলাদেশ কখনো জিতে নেই। এই ব্যাপারটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে ক্রিকেট ওয়ার্ল্ডে থাকে, যে এই দলটা ভালো খেলছে কিন্তু কিছু তো জিততে পারেননি, সবসময় ডেভেলপিং। আপনি 15-20 বছর ধরে একই রকম ফরম্যাটে আছেন, আপনি উন্নতি করছেন, কিন্তু আপনি কোনো চ্যাম্পিয়ন হননি। ফলে এখান থেকে যখন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বের হয়, তাদেরকে সবসময় ওয়ার্ল্ড পর্যায়ে গিয়ে যারা রিপ্রেজেন্ট করেন, তাদেরকে এই ধরনের খোটা বলেন বা এই ধরনের একটু নিচে চোখে দেখা, সেটা হয়। এবং সাকিব আল হাসানও অনেক জায়গায় ফেস করেছেন যে তিনি আসলে 11 ডিজার্ভ করেন, শুধু বাংলাদেশের প্লেয়ার বলে হয়তো বা খানিকটা কম টাকায় বিক্রি হয়েছেন, কিংবা একটু কম ইম্পর্টেন্স পেয়েছেন। আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের ক্ষেত্রে আপনি দেখেন যে এবার কিন্তু তিনি যে ধরনের পারফরমেন্স এশিয়া কাপে করেছেন বা বিভিন্ন জায়গায় করেছেন, তাতে আসলে তার দাম 10 কোটি 9 কোটি রুপি হওয়ার, এবং গতবারেরও আইপিএলে তিনি যেভাবে পারফর্ম করেছেন, সব কিছুই তো আইপিএলে আপনাকে এমনি এতগুলো দল কারাকারি করবে না, এমনি আপনার দাম 9 কোটি 10 কোটি রুপি উঠবে না। ফলে যেহেতু উঠেছে, তার মানে আপনি ওয়েল ডিজার্ভিং। এবং বাংলাদেশের কেউ একজন এত টাকা নিচ্ছে এবং এত বেটার পারফরমেন্স করছে, আমার মনে হয় এইটাও একটা কারণ যে এটা আসলে আপনি সহজ ভাষায় বলেছেন আমার জন্য, মানে এটা হতে পারে। এবং মুস্তাফিজ আসলে এমন একজন ক্যারেক্টার,
আচ্ছা মুস্তাফিজ, আপনারা তো সিলেটে ছিলেন, মুস্তাফিজ তো খেলছে সেখানে, তো মানে আপনারা তো কাছ থেকে দেখেছেন, যখন এই নিউজটা তিনি জানেন তার রিয়াকশন কেমন ছিল বা তার সাথে মানে কথা এই হয়েছে নিউজটা কিনা? হয়েছে গতকালকের আগের দিন, যে তিনি আসলে খেলেছেন তার আগের দিনই রংপুর রাইডার্স এর হয়ে তিনি একটা ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচটা তিনি 3 উইকেট পেয়েছেন এবং সেই ম্যাচটাতেই তার টি-20 ক্রিকেটে 400 উইকেট নেওয়ার রেকর্ড তিনি গড়েছেন। এবং মুস্তাফিজ হচ্ছে এমন ক্রিকেটার, তার আসলে কোনো কিছুতে কিছু যায় আসে না। এবং আমি তাকে বলছিলাম ম্যাচ শেষে যে আপনি কিন্তু 400 উইকেট পেয়েছেন এবং রিয়াদ ভাই আপনাকে উইশ করেছে, তো আপনি তার উইশের একটা জবাব দেন আমার কাছে অন ক্যামেরা। তিনি বলছেন না ভাই ইন্টারভিউ দিতে পারবো না, হ্যাঁ ইন্টারভিউ দিলে আমার বল জায়গা মতো পড়বে না, কিংবা ধরেন যে যেদিন খেলা ছেড়ে দিব সেদিন ইন্টারভিউ দিব। গত 1 মাস ধরে তার সাথে আমার কনভারসেশন মোটামুটি এরকমই, আমি ইন্টারভিউ চাই, সে আমাকে বলে যে তা ইন্টারভিউ দিলে তার নাকি বল জায়গা মতো পড়বে না। তার মানে তিনি আসলে ওই মাঠের ক্রিকেটটা বাদে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে রাজি না। তাকে আমরা সবাই বলি যে তিনি কম কথা বলেন, তিনি কম কথা বলেন, কিন্তু তিনি কথা বলেন তার প্লেয়ারদের সাথে। আমি দেখেছি তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরা তার সাথে গিয়ে যেচে গিয়ে কথা বলে যে ভাই এই শটটা এই বলার এগেনস্টে খেলবো কিনা, এবং মুস্তাফিজ বলেন যে জায়গায় পেলে, মানে আমি ঠিক অ্যাকুরেট তো বলতে পারবো না মুস্তাফিজের মতো, বাট তিনি তাদেরকে গাইড করেন, কারণ তিনি তো ওয়ার্ল্ড লেভেলের বোলার, ফলে একটা বোলারের মাইন্ডসেট তিনি জানেন, ফলে ব্যাটারদেরকে তিনি হেল্প করার ট্রাই করছেন যে আসলে কোন বোলারকে কিভাবে খেলতে হবে, কোন বোলারের এগেনস্টে আপনি অ্যাটাকিং মোডে যাবেন, কাকে একটু ডিফেন্সিভ মোডে খেলবেন। ফলে এইসব আলোচনা কিন্তু ক্রিকেটারদের সাথে তিনি করেন, কিন্তু আপনি তাকে দেখবেন না যে তিনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দিচ্ছেন কিংবা কোনো মিডিয়াতে তিনি ইন্টারভিউ দিচ্ছেন। গত 5-7 বছরে তিনি কাউকে ইন্টারভিউ দিয়েছেন বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ফলে সেই জায়গার থেকে মুস্তাফিজ আসলে এমন একটা ক্যারেক্টার তিনি, যে আপনি যেটা বলছিলেন যে হু কেয়ার্স, তিনি তার আসলে কিছু যায় আসে না। এবং আমারও ধারণা তার এই তিনি যে খেলতে যেতে পারছেন না, মানে আমি যখন তাকে বললাম যে আপনি 400 উইকেট পেয়েছেন, ভাই আমার খিদা লাগছে খাই নেই, হ্যাঁ তো মানে তার ওই যে ছোটবেলায় আমরা টার্ম পড়তাম না, কথা কম কাজ বেশি, আমরা বাংলাদেশি, ভাই এজেন্ডা খুব সিম্পল, ভাই ভাত খাবো ঘুমাবো, ক্রিকেট খেল, বোলিং করবো, বল জায়গা মতো পড়বে, আবার এসে ভাত খাবো ঘুমাবো, আবার বল জায়গা মতো ফালাইতে হবে, শেষ। এর বাইরে তার আসলে কোনো চিন্তা ভাবনা নাই। সো মুস্তাফিজ ইজ কাইন্ড অফ এ প্লেয়ার যে আপনি মনে করেন ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব রেয়ার কেস, হয়তো বা 50 বছর 100 বছরে এমন একজন ট্যালেন্ট আপনি পাবেন। মানে ওই যে ড্যারেন কালকে বলছিলেন যে মুস্তাফিজের রিস্টের মধ্যে মুত্তিয়া মুরলি ধরুন ভর করেছে, তিনি শুধু জাস্ট পেস বোলিং করেন, মুরলি স্পিন বোলিং করতো, দ্যাটস ইট। ওই আপনার কথা শুনে মনে হচ্ছে যে এবারে কলকাতা আসলে আফসোসই করবে যে অ্যাবসলিউটলি কলকাতা নাইট রাইডার্স, আপনি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টকে যদি নিউট্রালি জিজ্ঞেস করেন আপনি মুস্তাফিজকে, এই মুস্তাফিজকে আপনি চান কিনা, তারা যে কোনো ফরম্যাটে তারা পেতে চাইবে। রাফি ছিল, আমরা কথা বলছিলাম যে ভাই আমরা তো ঠেলে দেই নেই, আপনারা কারাকারি করে নিয়েছেন, তাই না? চেন্নাই কলকাতা বিডিং করে অকশনে নিয়েছে, তো তারা চাইছিল মুস্তাফিজকে, যার কারণে নিয়েছে। এখন মানে এই ইস্যুটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে মানে ফাইনালি তো মন্ত্রণালয় থেকে একটা মানে স্টেটমেন্ট ইস্যু করা হলো যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সম্প্রচার আপাতত বন্ধ থাকবে। এখন ইস্যু যেটা হচ্ছে যে বিশ্বকাপে, আপনি যেটা বলছিলেন যে বিশ্বকাপে যাওয়া নিয়ে সময় খুবই কম, একেবারেই সময় নাই, তাই না? আপনার বিশ্বকাপ শুরু হতে মানে হয়ে যাবে, এই বিপিএলটা শেষে পরে আমরা জানি যে মানে নেক্সট বছরটা শুরুই হবে বিশ্বকাপ দিয়ে। সেখানে বাংলাদেশ একটা মানে ডিজার্ভিং কান্ট্রি হিসেবে সেখানে খেলতে যাবে। মানে এখন এই ইস্যুটা, এখানে তো অনেক প্রশ্ন আসে, এখন অনেক জায়গায় দুভাগ হয়ে যাচ্ছে যে বাংলাদেশের খেলতে না যাওয়াটা ঠিক হবে না, আবার অনেকে বলছে যে না খেলতে যাওয়া উচিত, বিশ্বকাপ কেন তারা বয়কট করবে। এখন কথা হচ্ছে শ্রীলঙ্কায় যদি তাদের মানে পাকিস্তানের মতো ভেন্যু না দেয়া হয় এই অল্প সময়ের মধ্যে, আইসিসি আসলে এইটা ম্যানেজ করতে পারবে কিনা, এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি উঠছে। অ্যাবসলিউটলি না, এখানে তো দেখেন যে ইন্ডিয়া তো ম্যাচ হওয়ার কথা, শ্রীলঙ্কাতেও ম্যাচ হওয়ার কথা, আমরা সবাই জানি যে শিডিউল খুব টাইট, আসলে একটা ওয়ার্ল্ড কাপ শেষ করার জন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ব্রডকাস্ট থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে। শুধুমাত্র বাংলাদেশের তো ইস্যু না, বাংলাদেশের সাথে গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, ইংল্যান্ড রয়েছে, যারা খেলবে সবাইকে সেখানে ট্রাভেল করতে হবে, তাদের থাকা খাওয়া ঘুমানো থেকে শুরু করে সবকিছু আবার রিস্কেডিউল করতে হবে। অ্যাবসলিউটলি বড় ট্রাভেল হবে আইসিসির জন্য। তবে যে সিচুয়েশন দাঁড়িয়েছে তাতে আসলে কোনো অপশনই নেই, কারণ আপনি যখন একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারছেন না কোনো একটা দেশে, তখন আপনি পুরো টিম সেই দেশ নিশ্চিতভাবেই পাঠাতে চাইবেন, এবং বিসিবি সেই জায়গাতে খুব স্ট্রং স্ট্যান্ড নিয়েছে। আমরা এর আগে কখনো দেখিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে এত বেশি স্ট্রং স্ট্যান্ড নিজেদেরকে নিতে। তারা হয়তো বা অনেক সময় সেটাকে গভর্নমেন্টের দিকে রেফার করে দিয়েছে, কিন্তু এবার কিন্তু বিসিবি খুব স্ট্রং ছিল। তারা সেদিন রাতেই মিটিং করেছে এবং সেদিন রাতেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আইসিসিকে সরাসরি জানাবে যে তারা আসলে ইন্ডিয়া গিয়ে খেলবে না, এবং খুব স্ট্রংলি তারা একটা চিঠি দিয়েছে আমি যতটুকু জানি, এবং সেটার রেসপন্সও পজিটিভ আইসিসির কাছ থেকে। ফলে সেই জায়গাটা থেকে আসলে
আইসিসির জন্য এখন চিন্তার কারণ যে তারা নতুন করে কি করে স্কেজুয়ালটা করবে, এবং আইসিসি এই বিপদে নতুন পড়েনি, কারণ তারা ইন্ডিয়া পাকিস্তানের দ্বন্দ্ব যতদিন থেকে শুরু হয়েছে তখন থেকেই তাদেরকে প্রত্যেকটা এশিয়া কাপের আগে, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়া ওখানে গিয়ে খেলবে না কিংবা পাকিস্তান এখানে গিয়ে খেলবে না, একটা নিউট্রাল ভেন্যু। হ্যাঁ, আপনি টানা শেষ যতগুলো আইসিসি ট্রফি দেখবেন প্রতিটা আইসিসি টুর্নামেন্টেই এই ঝামেলা হয়েছে, এবং শেষ পর্যন্ত হয় ভেন্যু চেঞ্জ করা হয়েছে, না হলে একটা নিউট্রাল ভেন্যু হাইব্রিড মডেলে তারা আসলে খেলেছে। ফলে সেই জায়গাটা থেকে আরো একবার ওয়ার্ল্ড কাপেও হয়তো বা একই রকম দৃশ্য আমরা এবং এখানে ফ্যাক্ট হচ্ছে, এখন আপনি ওই যে প্রশ্ন উঠতে পারে যে হ্যাঁ এত অল্প সময় আইসিসির পক্ষে এই ব্যবস্থাগুলো করা সম্ভব কিনা, বাট তারপরেও কথা হচ্ছে যে বাংলাদেশ তো আর এমনি এমনি চাইছে না। বাংলাদেশকে ভারতই বাংলাদেশকে এই অবস্থায় ঠেলে দিয়েছে, পুশ করেছে, বাধ্য করেছে, মানে এই চাওয়াটা আসলে চাওয়ার জন্য আইসিসির কাছে। সো লেটস সি, সময় আসলে বলে দেবে যে বাংলাদেশের এখন বিশ্বকাপ নিয়ে এই জটিলতাটা কোন দিকে যায়, কোথায় গিয়ে শেষ হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.